আমার মতো যারা ভাবেন আদার ব্যাপারী হলেও জাহাজের খবরটাও আমাদেরই রাখতে হবে, আমার মতোই যারা দেখেন পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সবকিছুর সুতোই বাঁধা সেই রাজনীতির নাটাইয়ে তাদের স্বাগত। আজকে রাজকাহনের সাথে আছি নবনীতা চৌধুরী, নিবেদন করছে শাহ সিমেন্ট। শুরুতেই জানিয়ে দিতে চাই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। ফেনীর সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক নির্যাতন ও তার জেরে গায়ে আগুন দেওয়ার কারণে হাসপাতালে ভর্তি ছাত্রী নুসরাতের মৃত্যু হয়েছে কিছুক্ষণ আগে। শিক্ষাঙ্গনে নারী ও শিশুদের যৌন হয়রানি রোধে 2009 সালে হাইকোর্টের দেওয়া নির্দেশনা অনুযায়ী সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন ও অভিযোগ কমিটি গঠন করতে হবে। অথচ সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে থানায় মামলা করার পর থেকেই থানার ওসি ওই অভিযোগকে মিথ্যা বলে আসছিলেন। চাপের মুখে মামলা তুলে না নেওয়ার জেরেই নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে আক্রান্ত ছাত্রী ও তাঁর পরিবারের বিশ্বাস হলেও থানার ওসি আজ প্রত্যাহার হওয়ার আগ পর্যন্ত একেও হত্যা না আত্মহত্যার চেষ্টা তা খতিয়ে দেখতে হবে এমনটা বলে আসছিলেন। 2009 সালে হাইকোর্ট রাষ্ট্রকে যৌন নিপীড়ন বিরোধী আইন প্রণয়ন করতে বললেও 10 বছরে তা হয়নি। ফলে যৌন হয়রানি যারা ঘটাচ্ছেন তাদের শাস্তি না হয় শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক যৌন হয়রানির ঘটনা ঘটছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। তবে শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই নয়, পরিবার কিংবা পাড়া প্রতিবেশীদের কাছেও বাংলাদেশের নারী ও শিশুরা প্রতিনিয়ত হত্যা, ধর্ষণ সহ নানা নির্যাতনের শিকার হচ্ছেন। নিম্ন আদালতে বিচারাধীন প্রায় 2 লাখ নারী ও শিশু নির্যাতন মামলার মধ্যে 40,000 মামলা 5 বছরের বেশি সময় ধরে অপেক্ষমান থাকায় মানবাধিকার কর্মীরা বলছেন, আদালতে এভাবে বছরের পর বছর মামলা ঝুলে থাকলে নারী ও শিশু নির্যাতন বন্ধ হবে না। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট সালমা আলী, মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য কাউন্সিলিং বিশেষজ্ঞ ডক্টর কামরুন মুস্তাফা এবং ব্রেকিং দ্য সাইলেন্সের নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা। স্বাগত আপনাদের তিনজনকেই। অ্যাডভোকেট সালমা আলী, আপনাকে দিয়ে শুরু করি। নুসরাত মারা গেছে, মারা যাওয়ারই আসলে কথা ছিল। 80%-এর বেশি শরীর তার পুড়ে গেছিল। এই কিছুক্ষণ আগে তার যন্ত্রণার অবসান হয়েছে, কিন্তু আমি আসলে অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করেছিলাম যৌন নির্যাতনের বিচার নাই। আসলে যৌন নির্যাতন করে হত্যা করে ফেললেও তো বোধহয় বিচার নাই। আসলে এই সংবাদটা এইমাত্র শুনে আমি ব্যথিত, মর্মাহত, আহত, ক্ষুব্ধ, মানে এটার ভাষায় বলা যাবে না। আমার কিন্তু আশা ছিল যে আমি হয়তো বেঁচে যাবে, এরকম আমরা দেখেছি। কারণ অ্যাসিড নিয়ে, ভায়োলেন্সের কেস নিয়ে অনেক সময় অনেক যেটা একদম মরে যাবে সেই মেয়েও কিন্তু আবার বেঁচে এসেছে। যাই হোক, আশা ছিল আমাদের। তা আর একটা ভিকটিম, যে প্রতিবাদী সাহসী নারী, যাকে আমরা সাহস করে এগিয়ে আসো, সাহস করে প্রতিবাদ করো বলতাম, সেই মেয়েটা কিন্তু কোনো জায়গায় সেই সাহস করে এগিয়ে আসে, তার সাপোর্টটা কোথাও সে পায় নাই। এবং নুসরাতের ক্ষেত্রে শুধু সেই সাহস করে নাই, তার পরিবারকেও চাপের মুখে পরিবারও মেয়েটির পাশে দাঁড়িয়েছিল যে ওইরকম একটা এলাকায় একটা মাদ্রাসার যেখানে কোনো খবর বাইরে আসে না। আমরা মাদ্রাসায় সেই চাঁদপুরের পরে আর 2-4টা পেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত মেয়েরা কেস করে নাই। এখানে কিন্তু এত মানে যেই ঘটনাই ঘটছে কিন্তু সেটা কিন্তু বাইরে আমরা প্রকাশ পায় না, তারা আসে না সেখানে। পরিবার এবং সেই এখন তো সে চলে গেছে, সেই ভিকটিম, সে যেভাবে সাহস করে এগিয়ে এসে এবং পরে সে প্রতিবাদ করেছে যে না আমি কোনোভাবে, তো অতএব এই সাহসী নারী, সে আমরা যে দেখেছিলাম না দিল্লিতে যে ঘটনাটা, তার সঙ্গে কোনো অংশে কিন্তু আরো অনেক বেশি। ও তো নিজে সাহস করে থানা পর্যন্ত গেছিল। আর আমরা যে আজকে পর্যন্ত একটু আগেও শুনলাম যে সরকার সব কাজগুলা যা পুলিশের যা দায়িত্ব ছিল সব তারা করেছে, তাহলে সেই পুলিশের কি বলে ওসিকে কেন প্রত্যাহার করতে হয়? কেন প্রত্যাহার করবে তারা? কোনো কারণ নাই। এবং সেখানে ডিআইজি এবং ওসির সঙ্গে কোনো সমন্বয় কথাবার্তা কোনো একই রকম না, যেটা আমরা পত্রিকার মাধ্যমে যাচ্ছি। আমরা তো কোনো ওখানে যাচ্ছি না, কারণ ভিকটিম ঢাকায়। হ্যাঁ, তারা যাকে ধরেছেন বলছেন বোরখার নিচে ছিলেন বলে, তা মেয়ে বলে গেছে সম্পার নাম, ওনারা এখন একজন পপি নামের একজনকে বলছেন যে এই হলো সম্পা থেকে। এবং প্রথম থেকে যে কেসটা করার পরে তাকে সুরক্ষার, যেমন পরিবারের আত্মীয় স্বজনের যেমন ছিল সুরক্ষা দেওয়ার, কারণ একটা সাহসী নারী
আমরা বলি, কিন্তু আমরা প্রস্তুত না, সমাজ প্রস্তুত না, অল্প ফ্যামিলি বয়সী একটা প্রস্তুত মেয়ে না। না, 17-18 আমার বছরের শিক্ষা মেয়ে। এখানে একটা যে এই যে নীতিমালা, এটা কিন্তু 2009 পরে ওইটা ইপটিজিং এর উপরে যেটা এনডব্লিউ করেছিল, আর যে আমি এটা বাদী হিসেবে বলছি, এটা 2008-এ আমরা করেছিলাম, 9-এ। এর আগে কিন্তু আমরা গত 15 বছর থেকে কেস একটার পর একটা কেস করে গেছি, সেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, সেই থেকে। হ্যাঁ, কিন্তু 2009 সালেই হাইকোর্টের নির্দেশনা আসলে মানা হয়নি। আর এটা তো এখন এটা সংবিধানের 111 ধারা অনুযায়ী আইন, যতক্ষণ পর্যন্ত কোনো আইন না থাকবে। এখন আমার অনুরোধ, এখন চিফ জাস্টিস উনি কিন্তু এই জাজমেন্টটা দিয়েছিলেন, আমরা আজকে উনি কাল এরপরে রবিবারে, কালকে যদি নাহলে রবিবারে উনি একটা দিবেন, যেটা ইমিডিয়েট যাতে এটা ল করা হয়, এবং এটা এখন প্রত্যেকটা শিক্ষা কর্মক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাতে এটাকে কমিটি করে, এবং একটা বাইরের থেকে 2জন নিবে, মেম্বার নিবে, এবং সেটা যাতে এটাকে মনিটর করার জন্য আমরা যারা বাদী এবং অন্যরা আমরা যে কোনো সময় যায় এটা মনিটর করতে পারবো। অভিযোগ কমিটিটা না থাকাই তো মেয়েটিকে আসলে সরাসরি থানায় গিয়ে নিজের পরিচয়টা প্রকাশ করতে হলো, এবং এই অভিযোগ কমিটি আসলে বাংলাদেশের সকল শিক্ষাঙ্গনে অন্তত হলো না কেন এতদিনে, সেই প্রসঙ্গে আমি আপনার সাথে আলাপ করব আবারও। রোকসানা সুলতানা, আমি আপনার কাছে যেতে চাই যে ব্রেকিং দ্য সাইলেন্স আসলে আমার মনে আছে 90 দশকের শুরু থেকে শিশু যৌন নির্যাতন প্রসঙ্গে কথা বলছে, এবং আমরা এখন শিক্ষকদের যৌন নির্যাতন, পাড়া প্রতিবেশীদের যৌন নির্যাতনের কথা বলছি। আমার বলতেও খারাপ লাগছে যে আমি আসলে আপনাদের রিপোর্টেই প্রথম পড়েছি যে এই বাংলাদেশে এমনকি পিতা দ্বারা, আপন মানে সৎ বাবা নন, নিজের বাবা দ্বারা ধর্ষিত হচ্ছেন, দিনের পর দিন গর্ভবতী হচ্ছেন এমন শিশু আছেন। এবং কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা বলছি, মানে অ্যাডভোকেট সালমা আলী বলছেন আইন হচ্ছে না কেন, সমাজে আসলে যৌন নির্যাতন এই বিষয়টি এখনো যথেষ্ট সিরিয়াস ক্রাইম বলে পরিগণিত হয় কিনা, নাকি আসলে ওই ওসি থেকে সকলেই মনে করেন যে হয় নাই, আসলে মিথ্যা অভিযোগ। আর এটা এমন কি, এটা আর কি, আমরা যদি ব্রেকিং দ্য সাইলেন্সের যে ইয়েটা ছিল যে শিশুর সাথে যে যৌন নির্যাতনগুলো হচ্ছে সেগুলো আসলে প্রকাশ পায় না, কারণ শিশু বোঝে না ওর সাথে আসলে কি হলো ঘটনাটা, সেটা সে বুঝে উঠতে পারে না দেখে ওর সাথে কন্টিনিউয়াসলি এই ঘটনাগুলো হতে থাকে। এবং হতে হতে যখন সেই শিশুটা বড় হয়, সেটা ছেলেই হোক, এবং আমরা যদি ধারণা করি শুধু মেয়েদের সাথে হচ্ছে, সেটা কিন্তু না, ছেলে শিশুদের সাথেও হচ্ছে। ওরা যখন বড় হয় তখন আর ওরা এটা মিলাতে পারে না যে এটাকে আমার সাথে কি হলো এতদিন। এবং যেই কেসটার কথা আপনি বললেন, সেখানে শেষ ইয়েটা ছিল সেই মেয়েটি শেষ পর্যন্ত সংসার থেকে বের হয়ে গেল, তার মনে হয়েছে সংসার আমাকে, মানে পরিবার আমাকে শেল্টার দিতে পারেনি, আমি এখন বের হয়ে দেখি কি হয়। এবং বের হয়ে সে বলল যে আমি এখন ভালো আছি, এবং সে তখন তার মতন করে তার চলার স্বাভাবিক জীবন, আমাকে তো পরিবার সেভ করতে পারলো না। এখন এটা হলো আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পরিবারই শিখিয়ে দেয়। তার তো তার মানে পরিবার সমাজের প্রতি কোনো বিশ্বাসই গড়ে ওঠে না, কোনো বিশ্বাস গড়ে ওঠে না। যে সে যখন বুঝতে পারলো তখন সে সম্পূর্ণভাবে পরিবারের প্রতি আস্থা হারিয়ে ফেলে, সে সবার প্রতি আস্থা হারিয়ে ফেললো যে না আসলে কোথাও কিছু না, কিসের আইন কিসের কি। আমি যদি এটার সাথে মিলাই, আইন সালমাপা আছেন, সালমাপা বলবেন অনেক আইন আছে, সুন্দর সুন্দর আইন আছে, সুন্দর সুন্দর আইন যদি থাকবে। আমি রাজীব হত্যা মামলায় একটু যেতে চাই যে রাজীবের বিচারটা কিন্তু খুব দ্রুত হলো, একদম দ্রুত সবকিছু হয়ে গেল, তাহলে শাস্তি হলো না কেন এখনো সেই শাস্তিটা কেন পড়ে রইল? তাহলে কি শিখবে? ওরা জানে যে আসলে কিচ্ছু হবে না, এগুলো আলটিমেটলি সব শিশুর কান্না শিশুর মধ্যেই থাকবে, তার পরিবারের মধ্যে পরিবার কাঁদবে কিছুদিন, এটা নিয়ে আসলে আর কিছু হবে না। কারণ দু একটা শাস্তি যদি দেখতো ধর্ষণের, যে আচ্ছা আমার দিকের থেকে আমি বলবো ওপেন ফাঁসি দেওয়া উচিত, একদম সর্বসমক্ষে ফাঁসি দেওয়া উচিত যারা শিশুদের সাথে যৌন নির্যাতনের মতন অপরাধ করে, অথবা প্রাপ্তবয়স্ক, মানে বিচারের হারই তো আসলে ভীষণ কম, 5% এর কম। সেটাই, কিন্তু যদি দুটা তিনটা, তারপরে কেস কয়টা হয়, কেস তো হয়, যদি দুটা তিনটাও দৃষ্টান্তমূলক নজির দেখানো যেত যে হ্যাঁ শাস্তি হলো, তাহলে ভয় পেত, অন্তত ভয় পেত। তাহলে এত সুন্দর সুন্দর আইন বানিয়ে তো কোনো লাভ নাই।
কোনো লাভ নেই এই আইনগুলিকে তৈরি করে রেখে। তো ব্রেকিং দ্য সাইলেন্সের অভিজ্ঞতা এই জন্য আমরা আমাদের কাজটা করে যাচ্ছি। আমরা অনেকে বলছি বাড়ছেটা কি আমরা আসলে বলছি যে এখন আসলে অনেক পরিবার মেয়েদের পাশে দাঁড়াচ্ছে, অনেক মেয়েরা নিজেরা বলছে এই কারণে, নাকি মানে আসলে বাড়ছে? না, বাড়ছে হলো জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে, তারপরে হলো হ্যাঁ মিডিয়া এখানে একটা অনেক বড় ভূমিকা পালন করছে, কারণ মিডিয়া এখন সব জায়গায় একেবারে প্রম্পট রিপোর্টটা চলে আসে, আগে যেটা আসতো না। আর এখন মানুষ কিছুটা হলেও, আমি জানি না সেটা ব্রেকিং দ্য সাইলেন্স 94 সালে যখন এই কাজ করলো, আপনি বললেন যে আপনাদের কাছে হুমকি আসছে যে এটা ভোরের কাগজে যখন এই নিয়ে লেখা ছাপা হয়েছে, এখন আর এটা নাকি সমাজ ভেঙে যাবে এই ধরনের খবর প্রকাশ করলে, কিন্তু এখন আর এটা নাই। আর সত্যি কথা বলতে কি আপনাদের কাছে তো আসলো, আর কিন্তু আমি মানে রোকসানা সুলতানা, আপনাকে আমি এই কথাটা জিজ্ঞেস করতে চাই সাথে, যে আপনি বলছেন মিডিয়ার একটা বড় ভূমিকা, কিন্তু আমরা মিডিয়াকে আসলে যৌন নির্যাতনের ঘটনাগুলো খুব তুলে ধরি, নাকি আমরা একদম ধর্ষণের পরে মৃত্যু, গায়ে আগুন লাগিয়ে দেওয়া, চোখ উপড়ে ফেলা, একটা ভয়াবহ কিছু না ঘটলে আমরা ওদিকে পাত্তা দিই না, মানে যৌন নির্যাতন ব্যাপারটাকে তো আমরা অত সিরিয়াসলি বোধহয় এখনো নেই না, নেয় না। কিন্তু তারপরও আমি বলবো যে এই জায়গাটাতে আমরা আমাদের দেখা ইয়েতে আমাদের মনে হয় যে না, তবুও এখন যেই স্টেজেই আসে নিউজগুলি, তখন তার আগের স্টেজগুলি চলে আসে। যেমন এই মাদ্রাসা ছাত্রীর ব্যাপারটা হলো কি, তাকে যে প্রিন্সিপাল যে যৌন নির্যাতন নিপীড়নের মতন ঘটনা ঘটিয়েছে সেটা সে সেখানে বলল, এই জিনিসগুলি হচ্ছে। আর এখন এখান থেকে আমি একটু ডক্টর কামরুল মুস্তাফার কাছে যাচ্ছি, যে ডক্টর কামরুল মুস্তাফা, আমি কালকে একটা মানে এই মাদ্রাসাটির যিনি যারা তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ, তাদের একজন সাক্ষাৎকার দিচ্ছিলেন টেলিফোনে একটি টক শোতে, এবং তিনি বলছিলেন এই লোকটা খারাপ, এই লোকটার বিরুদ্ধে আগেও শুনছি এরকম, এরপরে আমি শুনলাম যে আবারও সে এরকম ঘটনা ঘটিয়েছে। মানে তার মানে এমনকি তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ যে এরকম ঘটেই যাচ্ছে, মানে এরকম সে প্রায় করছে, বারবার হয়তো তাকে ধমকেও দেওয়া হচ্ছে। এবার মেয়েটা তো আসলে মামলা করে বোধহয় পুরো ঘটনাটা একটা ঝামেলা পাকিয়ে ফেললো, কিন্তু এ ধরনের একজন ব্যক্তি যখন অধ্যক্ষ থাকেন, একটি ঘটনা যখন রিপোর্টেড হয়, ভাববার তো কোনো কারণ নেই যে এটি প্রথম এবং এটি শেষ হবে। মানে মানসিক গঠনের দিক থেকেও তো বোধহয় সেটা ভাববার কারণ নাই। ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। আমি নুসরাতের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা এবং অত্যন্ত যন্ত্রণা নিয়ে আজকে কথাগুলো বলছি। অ্যাট দ্য সেম টাইম আমি বলতে চাই সে অনেক কষ্ট থেকে মুক্তি পেয়েছে। 80% শরীরে পুড়ে গিয়েছিল, মানে কি কষ্টটা পাচ্ছিল। তো সেই জন্য যখন আমরা কথাগুলো বলি, আল্লাহ তাকে ভালো রাখুক, কিন্তু আমি বলবো যে শি ইজ এ ফাইটার। আমরা আসার সময় আমি আমার কিছু ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম যারা নাকি টিনেজ, তার মধ্যে দুজন, আমার আরেকটা ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, শি ওয়াজ অলসো রেপড। সে যখন রেপড হয়, একটা মেয়ে যখন রেপড হয়, সে মেয়েটা রেপড হয় না, তার পুরো জীবনটা রেপড হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা মেয়েটাকে কখনো বিশ্বাস করি না। মেয়েটা যখন মা বাবার কাছে যায়, মা নিজেই যখন তাকে, আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, মেয়েটা যখন বলে তুমি একটা বেশ্যা, তুমি যদি বেশ্যা না হও, তোমার কাপড় যদি অন্য কোনো মেয়ের সাথে তো হচ্ছে না, তুমি তোমার সাথে কেন হচ্ছে? আমি আমার নিজের মেয়েকেই বিশ্বাস করছি না। মানে এমনকি মায়ের কাছে আশ্রয় পাওয়া যাচ্ছে না, কারণ মার আশ্রয় দেওয়ার শক্তি নাই আসলে। হ্যাঁ, তখন মেয়েটা নিজেকেই বিশ্বাসটা হারায় ফেলে যে আমি তো মানুষ না, আমি একটা মেয়ে মানুষ। তার অস্তিত্বটাই বিলীন হয়ে যায় একটা মানুষ হিসাবে। মানুষ তো অনেক দূরের কথা, মেয়ে হিসাবে তার অস্তিত্বটা বিলীন হয়ে যায়। তারপর আস্তে আস্তে সে জানতে শিখে, বুঝতে শিখে যে আমি এই সমাজে এসেছি বা পরিবারে এসেছি ইউজড হওয়ার জন্য, এবং ছেলে মানেই তারা আমাকে রেপ করবে, ইট ইজ দেয়ার রাইট, এবং আমি ইউজড হব, দিস ইজ মাই ফেট। এর মাঝামাঝি কোনো রাস্তা নেই। আমি কোথায় যাব যেখানে সমাজ আমাকে ঘর আমাকে জায়গা দিচ্ছে না, সমাজ আমাকে বলছে আমি নষ্ট মেয়ে, আমার ঘরকে এক ঘর করছে। আমি যদি কাউকে বলি আমার নিজের তো বিয়ে হবে না, আমার ভাই বোনেরও বিয়ে হবে না, আমাকে কেউ কোনো দিকে আশ্রয় দিবে না, কোনো স্কুলে আমি যেতে পারবো না। স্কুলে আমরা মেয়েরা আমাদের মেয়েদেরকেই কিন্তু ট্রিট করি খারাপভাবে। সবার আগে কিন্তু আমরাই বলি যে ও খারাপ, ও নিশ্চয়ই কোনো খারাপ দোষ আছে, না অন্য কোনো মেয়ের দিকে হচ্ছে না, তার কেন হচ্ছে? সেই জিনিসগুলো থেকে কিন্তু আমরা মুক্ত না, কোনো আশ্রয় নাই আমাদের। হ্যাঁ, সেই আশ্রয়টা যখন আমি পাই না,
সেখানে আমি যখন আমার প্রিন্সিপালের কাছে যাই, সেই প্রিন্সিপাল যেখানে আমরা মনে করি আমাদের সমাজ, আমাদের কালচার, ধর্ম আমাদের শিক্ষা দেয় যে মা বাবার পরে আমরা যার কাছে যাব সে হবে শিক্ষক। সেই শিক্ষকের কাছে যখন আমি যাই এবং একবার যখন তার আগে আমার ঘটনা হয়ে যায় যে আমাকে রাস্তায় একটা ছেলে গায়ে হাত দিয়েছিল বা কিছু, এটা হাত দেয়নি, আমার পিঠে সিল দিয়ে দিয়েছে যে আমি একজন নষ্ট মেয়ে, আমি অপরাধ না করেও আমি অপরাধী, আমি ক্রাইম না করে আমি ক্রিমিনাল, আর যারা ক্রাইম করে যাচ্ছে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এবং আমার সমাজ কিন্তু বলে তাদের শক্তি আছে, কাজে তারা একজনের গায়ে হাত দিয়েছেন, কালকে আরেকজনের গায়ে দেবেন। একটা বিরতিতে যাই, বিরতির পর আমি আসলে এই প্রসঙ্গটা নিয়ে, মানে সমাজেও তো একটা প্রভাব আছে, আমাদের 50% নারী, সেই 50% নারী আসলে তার মানে বোধ করেন যখন এরকম একটি ঘটনা ঘটে যে আসলে মানে আপনি যেটা বলছেন যে ওই যে মানুষ না হয়ে তারা সকলেই, আপনি আমিও নিজেদেরকে মেয়ে মানুষই বোধ করি। একটা বিরতিতে যাই, দর্শক থাকুন রাজকাহনে। আমি দুজন দর্শকের মন্তব্য পড়ে ডক্টর কামরুল মুস্তাফা আসছি আপনার কাছে। এম শামিউল হক বলছেন দেশের প্রতিটি নির্যাতনের যদি সঠিকভাবে বিচার হতো তাহলে আজ নুসরাতকে জীবন দিতে হতো না, প্রতিটি যৌন নির্যাতনের 100% বিচার করতে হবে। আব্দুল্লাহ শাফি বলছেন প্রতিবাদী সাহসী নারী নুসরাত মারা যাবেন তা বোঝা যাচ্ছিল, খুব দুঃখজনক, কিন্তু ঢাকায় আসার পথেও তার দৃঢ় ইচ্ছা, আর যাই হোক অপরাধীর বিচার সে চায়, তাকে আমাদের দেশে আশা করা যায়। আসলে মেয়েটার মানসিক স্ট্রেংথের কথা ভাবা যায় না, তাকে সে এইরকম দগ্ধ অবস্থায় তার ভাইয়ের কাছে সে কিন্তু পুরো ঘটনাটার বর্ণনা দিয়ে রেখেছে যাতে বিচার হয়। আমি ডক্টর কামরান মুস্তাফা আপনার কাছে, আপনি বলছিলেন যে এই যে রাস্তায় গায়ে হাত দেওয়া থেকে শুরু করে ধর্ষণ, যে কোনো কিছুতে মেয়েটা আসলে আর নিজেকে মানুষ ভাবতে পারে না, সে নিজেকে মেয়ে মানুষ, একটা ইনফেরিয়ার কিছু ভাবতে শুরু করে। কিন্তু এই ধরনের ঘটনা যখন সমাজে মানে ঘটে, বড় বড় শিরোনাম হয়, দিনের পর দিন থাকে এবং আমরা দেখি বিচার হয় না, আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও তো আমাকে মেয়ে মানুষ ভাবতে শুরু করি। মানে একটা সমাজেও তো এটার একটা প্রভাব পড়ে। আমাকে তো পরিবারে আমার মাই আমাকে শিখিয়ে দিয়েছে যে তুমি মেয়ে মানুষ। আমি যখন জন্মেছি তখন তো আমাকে বলা হয়েছে তোমাকে এইভাবে থাকতে হবে এবং ছেলে এইভাবে থাকবো। ওখান থেকে তো আমাকে ডিফারেন্ট করে দিল যে ছেলে কি জিনিস, মেয়ে কি জিনিস। অথবা আমি আমার ভাইয়ের দিকে যখন তাকাই, একটা রেসপেক্টফুল দৃষ্টিতে তাকাই, আমি যখন আমার দিকে তাকাই তখন কিন্তু আমি নিজের কাছে নিজেই মাথাটা নিচু করে থাকি, কারণ আমি আমার ভাইয়ের মতো না, আমি ডিফারেন্ট। আমি ভাইয়ের সমান সম্পত্তিও পাই না, আমি ভাইয়ের সমান স্বাধীনতাও পাই না, আমার শরীরের নিরাপত্তাও দিতে পারি না। আমি সম্পত্তি চাই না, আমি চাই আমার সম্মান, আমি চাই আমার নিরাপত্তা, আমি চাই আমার ডিগনিটি, আমি চাই আমার স্বীকৃতি। মানুষ হিসাবে আমাকে স্বীকার করো, আমাকে সম্মান করো মানুষ হিসাবে। সেই জিনিসটা যখন আমি পরিবার থেকে শিখবো। আপনি যদি সমাজের উপরের মানসিক প্রভাবটা বলতেন, যে একটা সামষ্টিকভাবে, মানে যে মা ধরুন আপনি আপনার মেয়েকে শেখালেন যে তুমি পূর্ণ, তুমি পুরুষের মতোই হতে পারো, বা তুমি একজন মানে সবকিছু বাধা পেরিয়ে তুমি যেতে পারো, কিন্তু তারপরেও তো এগুলোর প্রভাব থাকে, মানে এগুলোর তো একটা সামষ্টিক প্রভাব আছে সমাজের উপরে। পরিবারের অন্যান্য লোকজনও বলবে যে ও মা মনে হয় বেশি করতেছে, বেশি সাহসী করে তুলছে, এতে তো একে দিয়ে তো কোনো কাজ হবে না, এটা একটা পুরুষ হয়ে মতন আচার আচরণ করতেছে, কোনো মেয়ে কোনো কিছু না। আমরা চাই ওই যে আমাদের যে একটা কেজ করে রেখেছি, খাঁচা করে রেখেছি, ওই খাঁচাটার মধ্যেই মেয়েটা থাকবে, এর বাইরে বার হওয়ার তার কোনো অধিকার নাই। যদি সে বের হয়ে যায় তার মানে সে একটা ক্রাইম করছে। এবং বাবাও তখন হয়তো বলবে যে তুমি কিরকম মেয়ে মানুষ, অন্যান্যরা যেভাবে থাকে সেভাবে থাকা, তো আমাদের তো কোনো মেয়েলি স্বভাব নাই, আমার মধ্যে মেয়েলি স্বভাব থাকতে হবে। কিন্তু বিপদ আমার সমাজপতিরা বলছে যে তুমি মেয়ে মানুষ হয়ে থাকো, তোমার উপর যদি কোনো কিছু হয় তুমি চুপ থাকো, অত তোমার মুখে কথা বলার প্রয়োজন নাই, কারণ এটাকে দরকার নাই, যা হইছে এটা ছেলেরাই করে। যে নুসরাত যদি মামলা না করতো, চুপ থাকতো, তাহলে আজ বেঁচে থাকতে পারতো, ও এখন তাহলে মানে ফাজিল পরীক্ষাটা শেষ করতে পারতো, ওর মাদ্রাসার ইন্টারমিডিয়েট লেভেলের পরীক্ষাটা দিতে ও শুরু করেছিল, সেটা তাহলে শেষ করতে পারতো। মানসিকভাবে সে একেবারেই না, হ্যাঁ কিন্তু অনেকে হয়তো ভাবছেন যে তাহলে সে বেঁচে থাকতে পারতো। এই প্রসঙ্গটাতে আমি রোকসানা সুলতানা আপনাকে বলতে চাই যে আমরা কিছুদিন আগে এ নিয়েও আমরা আলাপ করেছি এখানেও, যে ধরুন বড় মানে একজন হুজুর, শফি হুজুর, তিনি বললেন যে 4 বেশি বাচ্চা মানে মেয়ে বাচ্চাদের যাতে না পড়ানো হয়, মানে এরকম সবক, এরকম কথা তো আমরা প্রায়শই শুনি। কিন্তু তখন আমরা কি আসলে একরকম অস্বীকার করি কিনা যে ওই যে বলছিলাম যে বাবার কাছেও মেয়েটার অনেক সময় নিরাপদ নন, চাচা ভাই, চাচাতো ভাই,
প্রতিবেশী, তাদের কাছে তো নয়। এটা তো সমাজ তখন অস্বীকার করছে। কিন্তু যে যদি সমাজের একটু ভিতরে যাওয়া যায়, মানে কেন তাহলে বলে যে তাদেরকে এই বয়সের পরে আর পড়াশোনা করার দরকার নাই, কেন এই কথাটা বলে এবং এই কথাটা আমরা কেন শুনি? কারণ কি মনে করেন 9-10 বছরেই বাচ্চাটা খুব যৌবনবতী হয়ে যাচ্ছে। তো এই যে আমাদের সমাজ ব্যবস্থায় এই জিনিসগুলি ওরা বলার সাহস পায় কোত্থেকে? আমার কথা হলো যে আমরা এখন যেই রাষ্ট্র ব্যবস্থায় আছি সেই রাষ্ট্র ব্যবস্থায় অন্তত কারো সাহস করা উচিত না এই ধরনের কথা বলা। কারণ যেখানে নাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 15 বছর যাবৎ রাষ্ট্রযন্ত্রে আছেন উনি, সুতরাং নারী উনি, সেই জায়গাটাতে ওরা এই কথাগুলো বলার সাহস পায় কিভাবে? আসলে কিভাবে সাহস পায়? এবং মেয়েদেরকে যে ওনারা যখন নাকি তুলনা করে, সেই তুলনাটা হলো তেঁতুলের সাথে তুলনা করে। আজকে আমি দেখলাম আরেকটা, সেটা হলো যে মেয়েদেরকে বলা হয়েছে যে এক কলার মতন, কলার চোকলা ছুলে যদি রাখা হয় টেবিলের উপর তাহলে সেটা চোকলা ছোলা ছিল না, নুসরাত তো বোরখা আবৃত একজন মেয়ে ছিল। মানে এই কথাগুলো পরিবার মাদ্রাসায় পাঠিয়েছে। সে বোরখা পরে পরীক্ষা দিতে গেছে, তার ভাই, আপন ভাই তাকে দরজা পর্যন্ত দিয়ে এসেছে। ভীষণ নিরাপত্তা ছিল ভেতরে, কারণ বোর্ড পরীক্ষা চলছিল। এবং বোর্ড পরীক্ষার মধ্যে কেরোসিন তেলটা নিয়ে যাবার মতন হলো কিভাবে, যেখানে নাকি ট্রান্সপারেন্ট একটা প্যাকেট ছাড়া আর কিছু নিতে দেওয়া হয় না, সেখানে কিভাবে কেরোসিন তেল গেল? আর যদি ওরা উপরে যারা ছিল তারা যদি পরীক্ষার্থী না হয়ে থাকে তারা কিভাবে ঢুকলো? সেগুলো সব প্রশ্ন আসে, যেটা কিভাবে ঢুকলো। পুরো মাদ্রাসা এটার সাথে যুক্ত ছিল, সম্পূর্ণ আমার মতে পুরোটা মাদ্রাসাই আসলে এটার সাথে যুক্ত ছিল। কারণ মাদ্রাসার ওই একজন প্রিন্সিপাল শুধু না, প্রিন্সিপাল তো তখন মানে মাদ্রাসার টিচারের পক্ষে তো মানে একেবারে তারা মানববন্ধন করেছে, এবং কারণ তারা সকলে অধিকার চায়। এবং তার যে চিঠিটা আজকে যে প্রকাশিত হয়েছে সেই নুসরাতের, সেই চিঠিটাতে লেখা আছে যে আমি খুব কষ্ট পেলাম তোরা মানববন্ধন করলি। বান্ধবীকে বলল যে তোরা আমার এই কেস করার পরে তোরা মানববন্ধন করলি প্রিন্সিপালের পক্ষে, তোরা কি জানিস না আমার সাথে কি হয়েছে? শুধু আমার সাথে না, আরো অনেকের সাথে হয়। এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি, সরি না ঠিক আছে, যে উনাকে যে নুসরাত যে লিখলো যে তোরা কি জানিস আমার কোন কোন জায়গা হাত দিয়েছে, আমার মনে হচ্ছে আমি আমার যা এক্সপেরিয়েন্স থেকে বুঝছি, আমার গত 19 বছরের এক্সপেরিয়েন্স থেকে, শি ওয়াজ রেপড সেভারাল টাইমস, ইয়েস। সে হয়তো লজ্জায় সেই কথাটা লিখতে পারেনি, কিন্তু যে যন্ত্রণা অনেক দিন লেগেছে এটাকে প্রকাশ করতে। মানে অভিজ্ঞতা বলছে আপনার কাছে যারা কাউন্সেলিং এর জন্য আসে যে এটা অনেকবার হয়েছে, ধর্ষণও হয়েছে, এবং মেয়েটা আসলে একটা সময় সাহস সঞ্চয় করে বলেছে। হ্যাঁ, কারণ তখন সে সবকিছু হারিয়ে ফেলেছে। হ্যাঁ, যখন তার কোনো কিছু আর হারানোর নাই তখন সে রুখে দাঁড়িয়েছে। যে সে কিন্তু একবার সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, সুইসাইড অ্যাটেম্প্ট করার পরে আবার ফিরে এসেছে। She was so brave. I salute her. সে লিখেছে যে আমি একবার আত্মহত্যার চেষ্টা করে ভুল করেছি, এবার আমি বিচার চাই। বিচার চাই। সে বিচার চাইতে কেন গেল? কারণ she was raped several times, এবং তাকে এমন ভাবে রেপ করা হয়েছে। বাইরে কিন্তু তখন দরজা বন্ধ করে তার সাথে যারা গেছে তাদেরকে কিন্তু ভিতরে, সে কিন্তু একা যায়নি। প্রিন্সিপাল যখন ডাকে কয়েকবার, সে কিন্তু একা যায়নি, সে অনেককে সাথে নিয়ে গেছে। আমার যতটুকু আমি হোম ওয়ার্ক আমি করেছি গেছে, কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। পিয়ন বলছে যে তোরা চলে যা, ওরা একা ডাকছে তুই যা শুধু প্রিন্সিপালের কাছে। পিয়নও জানে আর কি যে ভেতরে এবার একা একা যেতে হবে। তার মানে ইট ওয়াজ ভেরি মাচ প্রি প্ল্যান্ড এন্ড ইট ওয়াজ গোইং টু হ্যাপেন এভরি ডে ইন দ্যাট ইনস্টিটিউশন। আমি আসলে জানতে চাই যে এই যে এগুলো প্রমাণ করা কি করে? মানে এখন আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা হয়েছে, ওই 4 বোরখাধারীকে তারা, সেটা পুলিশ জানে না, এখন পপিকে শম্পা বানানোর চেষ্টা চলছে। মানে এর বিচার বের করে আনাটা আসলে কতটা সম্ভব? সেটা আমি বলছি, আমি ওনার কথার সঙ্গে আমিও ঠিক যখন কমপ্লেনটা করেছে 10 ধারায়, তখন আমি মনে করছিলাম সাহস করেছে, কিন্তু একটা জায়গায় যায় পারে নাই, রেপটা বলতে পারে নাই। মানে ওই যে যৌন নিপীড়ন ওই পর্যন্ত বলেছে, মানে এইটুকু সাহস করা। অথবা থানায় তাদেরকে চেঞ্জ করতে দেয় না হয়তো, 9 ধারাতে করতে দেয় নাই, 10 ধারাতে করেছে যে না তোমার অনেক কিছু লাগবে, অনেক কিছু টেস্ট করতে হবে, এটা করতে হবে, মানে ওকে নিরাশ করছে। আমার কেন এখন মনে হয়, কারণ ও যে অনেক দিন থেকে, এটা কিন্তু অনেক দিন থেকে সাহসটা পরিবার কিন্তু অনেক দিন থেকে করতে করতে এসছে,
অতএব এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই যে কারণটা কি, কারণটা যে আমরা এখন বারবার এই যে মাইন্ডসেটটা, আমার ফ্যামিলির মাইন্ডসেটটা তো পুরুষতান্ত্রিক, আমি একটা মেয়ে হতে পারি কিন্তু আমার এই মাইন্ডসেটটা থেকে আমি বেরোয় আসতে পারি নাই। তো সেইখানে এই অবস্থা যেটা বললো যে মেয়েরা বারবার যে ব্যবহার হয়, সেই মেয়েরা কি, আমি সেই মেয়েদেরকে উদ্ধার করি কোথার থেকে, উদ্ধার করি রেড লাইট এরিয়ায়। যখন এই ছোটবেলার থেকে তারা এত বাড়ির থেকে বের হয়ে গেছে, তো অথবা তাকে খারাপ মেয়ে হিসেবে করছে, তখন কিন্তু একটা পর্যায়ে যায় সেই মেয়েটা কিন্তু তার ডিমান্ডও কিন্তু তৈরি হয়ে যায়, তখন কিন্তু সে রেড লাইট এরিয়াতে যায়। অনেক মেয়ে, ছোট ছোট মেয়ে, আমি 25টা মেয়ে উদ্ধার করলাম গত বছর, সেখানে সব কিন্তু বয়স তাদের 8, 9, 10, 11। এরা কি করে 5-6টা বিচার কি হয়, বিচার কি হবে? আচ্ছা, নুসরাতের বিচারের ব্যাপারে একেবারে সকলে বলছেন যে বিচার হবে। প্রত্যেকটা কেসের ব্যাপারে আমরা যখন হয় টক শোতে আসি, হ্যাঁ, বলি, তারপরে আমরা ভুলে মনে যাই। করি বনানী কি, বনানী কেসটাতে বনানীর মেয়েগুলো এখন ভয়ে হ্যাঁ। না, পরশুদিন ওর মা আমাকে কোর্ট থেকে জানালো, মা বলছে আমরা কয়বার আসবো, আসামি একটা আসামি হাজির, আরেকজন না, আবার আসামি নাকি আদালতের বারান্দায় ওদের হুমকি দেয় এবং থানা ওদেরকে বারবার আপোষ করতে বলা হচ্ছে। তো এই প্রত্যেকটা কেসে এই পর্যায়ে তো যাবে, যত এই যে এখন যে প্রত্যাহার করা হলো, ইনভেস্টিগেশন করা হবে, এটা করা হবে, ওইটা সবই শুনবো, তারপরে যায় একটা পর্যায়ে আরেকটা ঘটনা হবে, এটা ভুলে যাবো। আমার মনে তো হচ্ছে আমি একটা কথা বলি যে আমার অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলছি, যে যারা যখন মামলাগুলো করতে যায়, তারা, আমি যখন বললাম যে মামলা করেন বা কিছু, আমার একজন ক্লায়েন্ট আমাকে বললো, আই ডোন্ট ওয়ান্ট টু রেপ নো, আই ডোন্ট ওয়ান্ট টু রেপ এগেইন এন্ড এগেইন। যখন আমি যাব পুলিশের কাছে, পুলিশ আমাকে এত কথা হবে, হ্যাঁ এমন সব প্রশ্ন করে, এত ইয়ে করব, সেই সময়টা বারবার আমি দর্শনের শিকার হতে চাই না। বলি সবসময় আমরা এটা, আমি আমার এটা সবসময় বলি, আমার এখন কথা, আজকে হলো 19 সাল, এই যৌনহারানির কেসটা পেয়েছিলাম 10টা বছর। 10টা বছর কিন্তু কম না। দুবার আমরা এটা কিন্তু ল আকারে তৈরি করে, এটা কিন্তু ল কমিশন বিএনডব্লিউএল আমরা কিন্তু করে এটা বারবার লবি করছে, কিন্তু ওদের হয় নাই। কেন হয় নাই? আমাদের এই মহিলা মিনিস্টাররাও বলছেন পুরুষরা বিভিন্নভাবে তারা ভিকটিম হবে, মানে মিথ্যা মামলা আসবে, বারবার মিথ্যা মামলার কথা প্রমাণ করতে, মানে তো এই যে মিথ্যা মামলা, আরে মিথ্যা মামলার ভয় তো একটা ভিকটিম সারা জীবনেও তো কোর্ট পর্যন্ত, থানা পর্যন্ত যেতে পারছে না, সেখানে মিথ্যা একটা কেস তো একটা ল তো খালি প্রতিরোধ করে, সবসময় তো এটা ব্যবহার করার জন্য না। আর এইটা যেহেতু মানার কথা, সেখানে আমার এত কোন কোন জিনিসগুলো যৌনহারানি বলে, সেখানে কমিটি করার থেকে আরম্ভ করে প্রত্যেকটা বিষয় যেভাবে এই যে কমিটি করার কথা বলা আছে, এখানে যে কোন কোন জিনিসগুলো হবে। সালমা আলী, আমি আপনার কাছেই ফিরছি, আমি আসলে কমিটি প্রসঙ্গটাতে আলাপ করতে চাই, কারণ অনেক দর্শক বলছেন যে মাদ্রাসাতে তো এগুলো হবেই, কিন্তু শুধু মাদ্রাসাতে তো হচ্ছে না, সব জায়গায় এই আন্দোলন বা এই মামলা করা আসলে আপনারা শুরু করেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিরাট যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন থেকে, এখন গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে উপাচার্যের পদত্যাগ দাবিতে, যে কেন যৌন হয়রানি করেছেন এমন একজন শিক্ষকের বিরুদ্ধে একটা প্রপার কমিটি পর্যন্ত হচ্ছে না। শিক্ষাঙ্গনগুলোর কমিটি করতে আপত্তি একটা, বা আমাদের কর্মস্থলে কমিটি করতে আপত্তি, আমি সেই প্রসঙ্গে শুনতে চাই একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। অ্যাডভোকেট সালমা আলী, আমি জানতে চাইছিলাম যে বিচারের সম্ভাবনা আপনি কত দেখেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম প্রথমে এজাহারে ছিল না, পরিবার প্রতিবাদ করছিল, যেহেতু একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে নুসরাতের মামলাটির দিকে দৃষ্টি দেওয়া হচ্ছে, কাজে এখন দেখা যাচ্ছে যে অধ্যক্ষর পাশাপাশি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, এরকম অনেকের নামে এজাহার দাখিল হয়েছে। এরকম প্রভাবশালীরা যখন যুক্ত থাকেন এসব অপরাধে, এই অভিযোগটা করাও তো খুব কঠিন হয়। হাইকোর্টের নির্দেশনায় 2009 ছিল যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং কর্মস্থলেও বোধহয় একটি যৌন হয়রানির অভিযোগ কমিটি থাকতে হবে, যেখানে নারী এবং পুরুষ উভয়ে গিয়ে অভিযোগ জানাতে পারবেন, এবং বাইরের দুজন মেম্বার থাকতে হবে। কিন্তু এই কমিটিটা কেন করা গেল না অন্তত শিক্ষা প্রতিষ্ঠানে? মানে মাদ্রাসা না হয় সরকারের নিয়ন্ত্রণ তত্ত্বাবধানের বাইরে পরিচালিত হয়, কিন্তু কেন হবে, কেন পরিচালিত হবে? একটা দেশের ভিতরে একটা মাদ্রাসা এত বড় একটা কি কারণে একটা দেশের নিয়ন্ত্রণের বাইরে হবে? তারা কি সবকিছু আইনের বাইরে, আইনের ঊর্ধ্বে?
অতএব এইটাও কিন্তু আমাদের প্রশ্ন, এতদিন পর্যন্ত ওদেরকে এবং এখন কেন মহিলা মাদ্রাসার সংখ্যাও অনেক হ্যাঁ, বাড়ছে। এবং মহিলা মাদ্রাসার ভিতরেও সেখানেও যে অ্যাবিউজ হয় না, একটা মেয়ে দ্বারাও যে অ্যাবিউজ হয় না সেটাও কিন্তু বলতে পারবো না। এখন এদিকে আমরা আমি ওই কিন্তু প্রসঙ্গটি আনতে চাইছিলাম, শুধু তো মাদ্রাসায় নয়, এখন গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে চলছে এবং ছাত্রছাত্রীদের দাবি ছিল একটি প্রপার কমিটি, মানে ওই যে দুইজন নিরপেক্ষ লোক সহ কমিটি। উপাচার্য তা করছেন না, এখন উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন চলছে। প্রত্যেকটা শুধু তাই না, অনেক জায়গাতে কেন? মানে কর্মক্ষেত্রে কমিটি একটা proper অনেক করতে কমিটি অসুবিধা কি? কেন আমাদের এই যে ইয়েগুলা মিডিয়া গুলাতে নাই। প্রথম আলো থেকে আরম্ভ করে কোথায় আছে আমাদের ডিবিসি অবশ্য বাইরের কিছুদিন আগে করেছে, হ্যাঁ, কিন্তু না কিন্তু হ্যাঁ, মানে নাই, বাইরের generally। বাইরের লোক নিয়ে করা আছে কিনা সেইটা একটা হ্যাঁ, কথা। আমাদেরটা বাইরের আমরা লোক নিয়ে কেন- করেছে। কেন আমরা এখন পর্যন্ত সেটাকে পারলাম না এটা করতে? হ্যাঁ। তা এইটা মানে একটা যে এই প্রজ্ঞাপন জারি করা হলো, মঞ্জুরি কমিশন থেকে চিঠি দেওয়া হলো, শিক্ষা মন্ত্রী চিঠি দিয়েছে, তারপরেও এখন পর্যন্ত কোনো ইস্ট ওয়েস্ট কয়েকটা ভালো ভালো ইউনিভার্সিটি আছে নর্থ সাউথ, এটা গ্রামীণ ফোন মাত্র করলো একটা কর্পোরেট যায় না, হ্যাঁ। কর্পোরেট অতএব এই বিষয়টা নিয়ে পুরো পৃথিবীতেই কিন্তু একটা নাজুক অবস্থা, তারা কিন্তু সবসময় কিন্তু একটা কারণ সবসময় তো অভিযোগটা হবে প্রভাবশালীর বিরুদ্ধে হ্যাঁ। এবং না সেটা কিন্তু থানায় আরেকটা গিয়ে করা তো না খুব কিন্তু কঠিন। আমার আরেকটা বিষয় যে এখানে কিন্তু একটা শুধু কমিটি করে না, অ্যাওয়ারনেসটাও কিন্তু সচেতনতা প্রত্যেকটা মেয়েকে ছেলেকে জানাতে হবে এই কমিটি সম্বন্ধে, কমিটি কি কি করতে পারে, যৌন হয়রানি বলতে কি বোঝায়, সেখানে কিন্তু একটা সুন্দরী বলাও একটা যৌন হয়রানি হতে পারে যদি আমি অ্যাকসেপ্ট না করি। অতএব এই বিষয়টা সেভাবে জানানো, তাহলে করলে এই মোড়ে এই সমস্ত আমাদের এই মোড়ে যে তারা তারপরে সেখানে আমরা এইভাবে দেখাবো, সে যে বলে না মরিয়াও, যে আমাদের সেই রবীন্দ্রনাথের গল্পের কথা মনে হচ্ছে, মরিয়া প্রমাণ হ্যাঁ, করতে হবে যে মরে নাই। হ্যাঁ, তো এই যে বিষয়গুলা এটা নিয়ে আমরা কতবার আমরা কিন্তু মাঝে মাঝে কিন্তু টক শোতে আর এখানে এসে একটু বলি, কিন্তু আমরা যে যেই কমিটিগুলো হয়েছে, আমার কথা তুমি শাহজালাল ইউনিভার্সিটি বিষয়টিকে একরকমের নারীদের ইস্যুই ভাবা হয় কিনা, এ না, ধরনের না, কোনো বারবার ঘটনা না, না। উঠলেই আমি দেখি যে আমার অনেক দর্শক লেখেন এখন নারী আন্দোলন কর্মীরা কই, মানে কিন্তু মানে এটা কি- পুরুষের ভূমিকা কি শুধুই তাহলে হামলাকারীর? হ্যাঁ, সেই না আমার প্রশ্নও কথা তো আসে। এটা কি আমাদের, এটা কি নারীদের বিষয় নাকি আমাদের দেশের বিষয়, সমাজের বিষয়। সমাজের বিষয়, কার বিষয়? এটা বিষয় যেমন একটা, আর একটা হলো এই যে ধরপাকড় যে দেখাচ্ছে এখানে, এই প্রহসনটা কতক্ষণ চলবে জানি না, তারপরে একটা সময় কিন্তু এটা থেমে যাবে। হ্যাঁ, তারপর আমরা আরেকটা গল্প নিয়ে আমরা স্টার্ট করব, যেটা আমরা এখন পর্যন্ত দেখছি। এখানে তদন্তটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত এই যে স্পেসিফিক একটা যে সেটা গ্রহণযোগ্য তদন্ত কিন্তু আমরা এখনো পাচ্ছি না, এবং সেখানে সেই জায়গায় এখনো কিন্তু সেই মান্ধাতা আমার বিষয়গুলো আছে, সেখানে কিন্তু এক্সপার্টের যেমন অভাব, সেখানে নিউট্রাল একটা পুলিশের না তদন্তর সেই বিষয়টা যেমন আছে, আমরা অস্ট্রেলিয়াতে যেমন দেখি একেবারে আলাদা, পুলিশের কোনো তদন্ত হলে আলাদা, সেন্সিটিভ কেসগুলো একদম একেবারে আলাদা গ্রুপ করে, সেই বিষয়গুলো যেমন আছে। তারপরে থানা কোর্ট থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় যে আমাদের যে এই যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধরা আছে, যদি আসামি ধরা পড়ে 15 দিনের ভিতরে তদন্ত শেষ করে চার্জশিট দিতে হবে, আর কোনোদিন হচ্ছে না। আর যদি ধরা না পড়ে 30 দিন, দরকার লাগলে আবার একটু বাড়াবে, সেটা কিন্তু কোনোদিন হচ্ছে না। আমরা তনু থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় কিন্তু একই অবস্থা, কোনো উত্তর নাই। কোনো দর্শক আশাবাদী নন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এই ঘটনায় নজর রাখার পরেও যে নুসরাত আসলে বিচার পাবেন, এমনকি মোড়েও বিচার পাবেন। আমি রোকসানা সুলতানা আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। হোসেন খন্দকার লিখছেন যে নারী সুরক্ষায় প্রধান দায়িত্ব কার, রাষ্ট্র, সমাজ না পরিবারের? যে কোনো একজন অন্তত দায়িত্ব নিক, রাষ্ট্রের দিকে তাকিয়ে তো লাভ নাই, তাহলে অন্য কেউ, মানে আসলেই তো নারী সুরক্ষার দায়িত্বটা কার? না, নারী সুরক্ষার দায়িত্ব আমাদের সবারই, সমাজ, আসলে পরিবার, রাষ্ট্র সমাজ, সবাই feel পরিবার, করছে রাষ্ট্র আসলে। সবার না, সবার দায়িত্ব, এবং সবাই কিন্তু feel করছে। সবাই, এবং প্রত্যেক ধাপ থেকে শিখিয়ে আনতে হবে, যার যেখানে যতটুকু ভূমিকা ততটুকু পালন করতে হবে, যেটা পালন করা হয় না, পরিবারে যতটুকু ভূমিকা থাকার কথা থাকে তা পালন করা হয় না, ইনস্টিটিউশনে গেলে, স্কুলে যেটা হয় না সেটা হয় না। কিন্তু আমি এখানে একটু আশার কথা আর কি বলি, সেটা হলো আমরা যারা ছোট ছোট এনজিওরা ছোট্ট পরিসরে কাজ করছি, আমাদের লেভেলের যেই কমিউনিটিগুলি আছে, যেই স্কুলগুলো আছে, আমরা কিন্তু ওই অভিযোগ বক্স কিন্তু দেওয়া আছে, এবং সেই অভিযোগ বক্স কিন্তু আমরা খুলি, যে অভিযোগগুলো আসে সেগুলো ওই দেখা যায় যে কমিটি, স্কুল থাকে, কমিউনিটি মেম্বার থাকে, আমরা থাকি, ছাত্রছাত্রীরা থাকে, ওরা সেই কমিটিতে আছে, সেই অভিযোগগুলি খোলা হয়, বেনামে আসে, নামে আসে, সেগুলোর কিন্তু ইয়ে করা হয় স্কুলে, সেগুলা খুব মারাত্মক কিছু হলে সেটা তখন ইয়ে নেওয়া হয়, তার এগেনস্টে
কেস করা হয়, আর তা না হলে যেগুলো নাকি নিজেরা মিটিগেট করতে পারে সেগুলো করা হয়। এগুলো হলো আমাদের ছোট পরিসরে আমরা কিন্তু করছি। সেই এটা কিন্তু প্রজেক্ট বেস, একদম যতক্ষণ না করবে ততক্ষণ হবে না। কম্পালসারি করে দিতে হবে তো না, কারণ আমার তো যখন আমার পয়সা থাকবে না, আমার ডোনারের যখন আমরা চেষ্টা করি কমিউনিটিকে আমরা একটা সিস্টেমের মধ্যে 3টা স্কুলে করতে পারেন, হ্যাঁ 30টা স্কুলে করতে পারি। যে অ্যাওয়ারনেস গুলো গুড টাচ ব্যাড টাচ এগুলো আমরা কিন্তু একটা 5 বছর চালিয়েছিলাম এটা। হ্যাঁ, সুতরাং আমাদের প্রত্যেকের দায়িত্ব স্ব জায়গায় থেকে আমাদের নিজেদের অধিকার আদায় করে নেওয়া, শিশুটিকে তাকে ক্ষমতায়িত করা। একটা শিশুকে কিছুক্ষণ আগে আপা যেটা বললেন যে মেয়েকে মেয়ে হিসাবে ট্রিট করা না। কেন আমি বলবো যে আমি আমার ভাইয়ের মতো না, আমার ভাই যা পাবে আমিও তা পাবো। আমি আমার পরিবারের কথা বলি, আমার ভাই যতটুকু সুবিধা পেত আমরা তা পেয়েছি, এবং আমরা 5 ভাই বোন বের হয়ে আসছি একসাথে, একই রকম ভাবে আমরা বের হয়ে আসছি। সুতরাং সব জায়গা থেকে সাপোর্ট লাগবে, তা না হলে ছেলে মেয়ে কেউ নিরাপদ না। ডক্টর কামরুল মুস্তাফা, আপনার কাছে প্রশ্ন করব যে আরাফাত ফয়সাল মন্তব্য করছেন তথাকথিত সমাজ ব্যবস্থায় পরিবর্তন আনতে হলে তার আগে পরিবর্তন আনতে হবে আমাদের মনোজগতে, দরকার তাই সুষ্ঠু আইন ব্যবস্থা, প্রশাসনের সদিচ্ছা। মনোজগতের পরিবর্তনটা তো বোধহয় সবচেয়ে বেশি দরকার। আর এটাই আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে ধর্ষণকে আমরা তবু বোধহয় যতটুকু অপরাধ ভাবি, যৌন হয়রানি, গায়ে হাত দেওয়া, এগুলোকে তো আমরা আসলে একটা হাসি খেলার ব্যাপার ভাবি বোধহয়। হাসি খেলার ব্যাপার আমি ভাবি, আমি আপনাকে প্রথমে বলেছি যে আমাদের পরিবার থেকে সেটা করা হয়। আর যেটা আপনি বললেন যে আমাদের দ্বিতীয় প্রশ্নটা একটু আবার বলেন দেখি, আপনি যেটা করছেন। আমি জিজ্ঞেস করছিলাম যে মানে একটা মনোজগতে পরিবর্তনটা আমার মনোজগতে যখন আমি জন্মাচ্ছি, আমার ড্রেস, আমার কোড অফ কন্ডাক্ট, এর মধ্যেও দর্শক লিখছেন যে ড্রেসটা খুব গুরুত্বপূর্ণ। নুসরাত বোরখা পরতেন, পুরোপুরি বোরখায় আবৃত মাদ্রাসা ছাত্রী ছিলেন, এটা কোনো আলোচ্য বিষয়ই হতে পারে না, তবু আমার বারবার দর্শককে মনে করিয়ে দিতে আমাকে আমার শরীরটাকে সবসময় ঢেকে রাখা হয়। আমার শরীরটাকে কখনো আমাকে বলা হয় না যেটা আমার সম্পদ। আমাকে এমন ভাবে দেয়া হয় যে এটা আমার জন্য একটা বিরাট বোঝা। আমি এই শরীর দিয়েই কিন্তু আমি সৃষ্টি করি। এই মায়ের পেট থেকে কিন্তু প্রতিটা ছেলে মেয়ে জন্মেছে, কিন্তু এই মায়ের পেট থেকে যখন একটা ছেলে জন্মে যায় তখন তাকে কিন্তু আমরা ডক্টর মুস্তাফা একটা কথা আমরা খুব শুনি, মানে এই টেবিলেও আমি আমার অনেক মানে পুরুষ বক্তার কাছেও শুনেছি যে সব দেশে ধর্ষণ আছে, সব দেশে সেক্সুয়াল অ্যাবিউজ আছে, কিন্তু ধরুন হ্যাঁ বিচার আছে। আর এরকম তো না, সর্বব্যাপী নয় যে রাস্তায় বেরোলেন আর ফুটপাতে গায়ে হাত দিল, বাসে হাত দিল। মানে আমরা অনেকেই বিদেশে থেকেছি এবং অনেক মানে আমাদের দেশের ভাষায় ছোট ছোট কাপড় পরা মেয়েরা নিশ্চিন্তে গভীর রাত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। আমেরিকাতে আমরা আমার একটা সুবিধা হয়েছিল, আমেরিকাতে ক্লাস প্লে গ্রুপ থেকে পিএইচডি লেভেল পর্যন্ত পড়ানোর। ক্লাস 1 থেকে আমরা শিখিয়ে দিই বাচ্চাদেরকে ব্যাড টাচ, গুড টাচ, এটা তোমার শরীর, তোমাকে কেউ তোমার অনুমতি ছাড়া টাচ করতে পারবে না। এমনকি বাবা মা যদি তোমাকে কোনো জায়গায় টাচ করে, তোমরা কিন্তু শিক্ষককে বলবা। প্রত্যেকটা স্কুলের শিক্ষক এবং সমাজকর্মী যারা আছে, দে আর ম্যান্ডেটরি অফিসার টু কল দ্য পুলিশ। আবার ওখানে ডিপার্টমেন্ট অফ চিলড্রেন এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ছোট থেকে তাদেরকে ওরা চেঞ্জ করে ফেলতেছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর কামরুল মুস্তাফা, ধন্যবাদ রোকসানা সুলতানা, ধন্যবাদ অ্যাডভোকেট সালমা আলী, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। পরবর্তী পর্বে ভারতে আবার আসছেন মোদি, এই নিয়ে করবো আলোচনা।